আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত পৃষ্ঠা 32 2.3-এর একটা সূত্র তোমাদের বোঝাবো। সেটা হচ্ছে গতি বিষয়ক সমস্যা। গতি বিষয়ক সমস্যা। দেখো, আজকের পর থেকে এই গতি বিষয়ের উপর আর কোনো সমস্যা থাকবে না। অঙ্ক করতে গেলে গতি বিষয়ের উপর অঙ্ক করতে গেলে আর কোনো সমস্যা থাকবে না আজকের দিনের পর থেকে, কারণ একদম সোজাভাবে তোমাদের বুঝিয়ে দিব। দেখো, এখানে হচ্ছে গতি বিষয়ক সমস্যা। ছোট্ট একটা জিনিস প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো, যারা তোমরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে সাথে থাকবা। আর সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও, নতুন নতুন ক্লাস আপডেট করার জন্য। হ্যাঁ, তো দেখো, গতি বিষয়ক সমস্যা একটু মনোযোগ সহকারে দেখো তোমরা। আজকের পরে এই গতি বিষয়ের উপরে গতির যে কোনো অঙ্ক হোক, নৌকার গতি হোক, ট্রেনের গতি হোক, বাসের গতি, যেই ধরনের গতির অঙ্ক দিক তোমরা তখন পারবা। দেখো, স্থির পানি বলতে কি বোঝায়? পুকুরের পানি, বদ্ধ পানি। আর স্রোতস্বিনী মানে কি? নদীর পানি, যে পানি চলাচল করে। নদীতে নৌকার বেগ এক হবে না। এক হবে কখনো? স্থির পানিতে নৌকার বেগ একরকম, আর বদ্ধ পানিতে নৌকার বেগ একরকম। স্থির পানি ও স্রোতস্বিনী নদীতে নৌকার বেগ এক হবে না। স্রোতস্বিনী নদীতে স্রোতের অনুকূলে একই দিকে, মানে যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে যদি নৌকা যায়, তো নৌকা চলাকালে নৌকার নিজস্ব বেগের সাথে স্রোতের বেগ যোগ করতে হবে। এখন তাহলে আমাদের যদি স্রোতের বেগ আর নৌকার বেগ স্রোতের দিকে, মানে কি একই দিকে, স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে, এরকম যদি বোঝায়, তাহলে কি করতে হবে? আমাদের স্রোতের বেগ এবং নৌকার বেগ যোগ করতে হবে। তাহলে স্রোতের বেগ আর নৌকার বেগ যোগ করতে হবে। স্রোতের বেগ কত তা আমরা জানি? তা জানি না। তখন আমরা করতে হবে, এই স্থির পানিতে নৌকার বেগ আগে আমাদের বের করতে হবে। কি করতে হবে? স্থির পানিতে নৌকার বেগ আগে আমাদের বের করতে হবে। তাহলে আসো, স্রোতের প্রতিকূলে মানে বিপরীত দিকে, তাহলে আমরা কি করব? স্রোতের বিপরীত দিকে মানে কি? স্রোত যেদিকে যাচ্ছে তার স্রোত যদি এদিকে যায়, তার নৌকা তার বিপরীত দিকে আসবে। তাহলে কি হবে? স্রোতের প্রতিকূলে নৌকার নিজস্ব বেগ থেকে স্রোতের বেগ বের করতে হবে। তাহলে নৌকার যা বেগ থাকবে, স্রোতের বেগ তা বের করতে হবে। স্রোতের অনুকূলে বা প্রতিকূলে নৌকার যে গতি চলে তা হলো নৌকার কার্যকরী বেগ। এখন নৌকা যে গতিতে চলবে, আর স্রোতের বিপরীত দিকে নৌকা যদি চলে, আর যদি স্রোতের অনুকূলে যদি নৌকাটা চলে, তার নৌকার একটা নিজস্ব বেগ আছে না? আছে কি না? নৌকার একটা নিজস্ব বেগ আছে। তাই সেই বেগ অনুসারে আমাদের বের করতে হবে স্থির পানিতে। আগে মূলত আমাদের বের করতে হবে স্থির পানিতে নৌকার গতিবেগ। স্থির পানিতে নৌকার গতিবেগ যদি আমরা বের করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? আগে স্রোতস্বিনী নদীতে স্রোতের বিপরীত দিকে এবং স্রোতের অনুকূলে যদি আমরা বের করতে যাই, তাহলে অবশ্যই আমাদের স্থির পানিতে নৌকার বেগ বের করতে হবে। তাহলে আমরা দুটো অঙ্ক এখানে করালাম। কি অঙ্ক করালাম? হচ্ছে দুটা সূত্র বোঝালাম। কোনটা? যদি আগে স্থির পানিতে নৌকার বেগ বের করে রেখে দিই, আর কি করব? নৌকার স্রোতের অনুকূলে মানে স্রোতের দিকে নৌকার গতিবেগ, আর হচ্ছে স্রোতের বিপরীত দিকে নৌকার গতিবেগ, এই দুটা স্রোতের অনুকূলে হলে স্থির পানিতে নৌকার গতিবেগ, আর স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ। তাহলে স্রোতের অনুকূলে স্রোতের গতিবেগ, আর স্রোতের বিপরীতে স্রোতের গতিবেগ, দুইটা দুইভাবে করতে হবে। তাহলে দেখো, আমরা সূত্র দুটো লিখছি। সূত্রটা কেমন হয়েছে দেখো, এই সূত্রটা ভালো লাগবে হয়তোবা। দেখো, সূত্র: স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ সমান নৌকার প্রকৃত গতিবেগ আর স্রোতের গতিবেগ। তাহলে কি? স্রোতের অনুকূলে কার্যকরী গতিবেগ কার? স্রোতের অনুকূলে কার গতিবেগ? নৌকার গতিবেগ। কার্যকরী বলতে কি বোঝাচ্ছে? কার্যকরী বলতে নৌকার নিজস্ব একটা
গতিবেগ আছে, নৌকার নিজস্ব একটা গতিবেগ আছে। তাহলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ ও সমান কী লিখতে হবে, নৌকার প্রকৃত গতিবেগ। নৌকার প্রকৃত গতিবেগ কোথায় পাবো, আমরা পাবো স্থির পানিতে। আমরা নৌকার গতিবেগটা আগে বের করে নেব, তাহলে নৌকার গতিবেগ কত এখানে। আর স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ আমরা কীভাবে করব, স্রোতের অনুকূলে আর নৌকার গতিবেগ দুটো যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ। এবার আসা আরেকটা সূত্র, 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র কী বলছে, 2 নম্বর সূত্র বলছে নৌকার স্রোতের প্রতিকূলে মানে স্রোতের প্রতিকূলে মানে কি, স্রোতের বিপরীত দিকে। স্রোত যদি যায় পূর্ব দিকে আর নৌকা যাচ্ছে পশ্চিম দিকে, এরকম যদি হয় তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ সমান নৌকার প্রকৃত গতিবেগ ও মাইনাস মানে বিয়োগ স্রোতের গতিবেগ। আমরা দুটো সূত্র অলরেডি বুঝেছি, ঠিক আছে। এই সূত্র দুটো দিয়ে আমাদের মূলত অঙ্ক, আমরা একটা দুটো অঙ্ক করে নিই, তাহলে দেখা যাক। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসে সামনের দিকে যাক। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা একটা অঙ্ক করি, ঠিক আছে। উদাহরণ 20 নম্বর অঙ্কটা দেখি আমরা কীভাবে করতে পারি। উদাহরণের 20 নম্বর অঙ্কটা দিয়েই তোমাদের স্রোতের অনুকূলে ঘন্টায় গতিবেগ, স্রোতের প্রতিকূলে ঘন্টা গতিবেগ, একটা অঙ্কতে অনেক দুইটা সূত্রই প্রয়োগ করা আছে। একটা অঙ্কতে দুটো সূত্রই প্রয়োগ করা আছে। তাহলে দেখা যাক আমরা কি বলছি এখানে। তাহলে আমাদের সূত্র দুটোর সাথে এটা প্রয়োগ মিল আছে কিনা সেটা দেখা যাক একটু। দেখো একটা নৌকা, তার আগে বলি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাথে থাকবে, আর লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ করছি। তো একটি নৌকা, অঙ্কে আসি আমরা। একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে। ঘন্টায় কয় কিলোমিটার যায়, 6 কিলোমিটার। ঘন্টায় বলতে কি, প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টায়। একটি নৌকায় স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে। আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে, স্থির পানিতে, আমাদের বের করতে হবে না। তাহলে স্থির পানিতে ঘন্টায় যেতে পারে কয় কিলোমিটার, 6 কিলোমিটার। দেখো স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটি 3 গুণ সময় লাগে। দেখো সবচেয়ে মজার বিষয় কি এখানে, যদি একটি নৌকা স্থির পানিতে মানে বদ্ধ পানিতে, স্থির পানিতে মানে পুকুর, খাল এগুলোতে যদি হয়, তাহলে স্থির পানিতে ঘন্টায় যায় 6 কিলোমিটার। তাহলে প্রতিকূলে যায় এই 6 কিলোমিটার যেতে, স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে কয় গুণ সময় লাগে, 3 গুণ। তাহলে 3 গুণ বলতে কি বোঝাচ্ছে, 1 ঘন্টা যেতে তাহলে কতক্ষণ সময় লাগবে, তা 3 দিয়ে 6 ভাগ দিই, তাহলে কত পাবো, 2 ঘন্টা, 2 কিলোমিটার। তাহলে স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় একটি নৌকা কয় কিলোমিটার, 2 কিলোমিটার। অঙ্কটা হয়ে গেল অর্ধেক। এবার স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে। স্রোতের প্রতিকূলে তার মানে কি, স্রোতও যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে, এটা হচ্ছে নৌকার গতিবেগ মানে নৌকার কত সময় লাগবে, নৌকাটির কত সময় লাগবে। স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে, মানে স্রোতের প্রতিকূলে নয়, অনুকূলে, মানে যেদিকে স্রোত যাচ্ছে, একটা নৌকা যদি উত্তর থেকে দক্ষিণ দিকে যায়, স্রোতও যাচ্ছে উত্তর থেকে দক্ষিণের দিকে। তা আমাদের মূলত বাংলাদেশের প্রত্যেকটা নদীতেই নদীর আবহমান এবং ভৌগোলিক অবকাঠামোতে আমরা মূলত স্রোতের অনুকূল বলতে উত্তর দিক থেকে দক্ষিণ দিকেই পানি নামে মূলত, তাই না। তা সেই হিসাবে আমরা সবসময় উত্তর দিক থেকে দক্ষিণ দিকেই উদাহরণটা দিয়ে থাকি। দেখো আমরা উত্তর দিক থেকে স্রোতও যাচ্ছে, আবার উত্তর দিকে দক্ষিণ দিকে নৌকাও যাচ্ছে, তাহলে কি স্রোতের অনুকূলে। তো দেখো নৌকাটি যেহেতু দেওয়া আছে আমাদের এখানে, নৌকাটি স্থির পানিতে 6 কিলোমিটার যায় কয় ঘন্টায়, 1 ঘন্টায়, প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টায়। স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যায়, তাহলে কত, 6 কিলোমিটার যায়, 6 কিলোমিটার যায় মানে প্রতিকূলে 6 কিলোমিটার যেতে পারে। 6 কিলোমিটার যেতে পারে কয় ঘন্টায়, 3 ঘন্টায়, মানে কি 3 গুণ, ঠিক কিনা। প্রতিকূলে কিন্তু 6 কিলোমিটার যায় 3 ঘন্টায়, তার মানে কি বা 3 ঘন্টায়। তাহলে প্রশ্ন মতে আমরা কি করতে পারি, তা 3 ঘন্টায় যায় 6 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যাবে, আমি অঙ্কটা করে দিয়ে আসছি আগে, তাই না, মুখে মুখে অঙ্কটা করে দিয়ে আসছি। তাহলে কি 3 দুগুণে 6, 3 ঘন্টায় যায় 6 কিলোমিটার, 1 ঘন্টা যায় কত, 2 কিলোমিটার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, 3 দুগুণে 6। এবার আসো তাহলে কী করবে, স্রোতের প্রতিকূলে মানে বিপরীত দিকে, স্রোতের প্রতিকূলে মানে বিপরীত দিকে নৌকার কার্যকরী বেগ। এখানে বলছে আমাদের অঙ্কে কি বলছে, স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে।
স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটি কত সময় লাগবে? তাহলে এখানে কি বলছে, স্রোতের প্রতিকূলে মানে কি বিপরীত দিকে। একটা নৌকা যদি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, স্রোত যদি যায় উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, নৌকা যাচ্ছে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে, তাহলে আমরা কি স্রোতের প্রতিকূলে মানে বিপরীত দিকে নৌকার কার্যকরী বেগ সমান আমরা সূত্র পাইছি নৌকার প্রকৃত বেগ বিয়োগ স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগ সমান স্রোতের বেগ সমান স্রোতের আমরা কী বের করবো, স্রোতের বেগ সমান নৌকার বেগ বিয়োগ নৌকার কার্যকরী বেগ। এইটা আমি এই পাশে নিয়ে আসলাম, ওইটা পাশে নিয়ে আসলাম। তার মানে স্রোতের বেগটা আমাদের বের করতে হবে, কারণ স্রোতের বেগ যদি বের করতে পারি তাহলে আমাদের কি হবে, অঙ্কটা আমাদের ইজি হবে। তাহলে দেখো সহজ হবে। স্রোতের বেগ সমান স্রোতের বেগ যদি আমি এই পাশে এটা পার করি আর এই নৌকার কার্যকরী বেগ যদি পাশে পার করি, তাহলে নৌকার বেগ সমান নৌকার কার্যকরী বেগ। আচ্ছা, নৌকার কার্যকরী বেগ আমাদের কত দেওয়া আছে, নৌকার বেগ কত দেওয়া আছে স্থির পানিতে 6 কিলোমিটার, 6 মাইনাস আর আমরা পেলাম কত, স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার, তাহলে কি স্রোতের বেগ পেয়ে যাব না, 6 বিয়োগ 2 সমান 4 কিলোমিটার, প্রতি ঘন্টায় 4 কিলোমিটার স্রোতের বেগ আমরা পেয়ে গেলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আরও সামনের দিকে আগাই তাহলে আমরা। তাহলে স্রোতের অনুকূলে নৌকার, অনুকূলে মানে কি, যেদিকে স্রোত যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে, তাহলে স্রোতের অনুকূলে বলতে একটা স্রোত যদি নদীর স্রোত যদি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যায়, নৌকাও যাচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে। স্রোতের অনুকূলে নৌকার একই দিকে কার্যকরী বেগ নৌকার প্রকৃত গতিবেগ বিয়োগ যোগ স্রোতের গতিবেগ। তাহলে দুটা যোগ করলাম, যোগ করে কি হয় 10 কিলোমিটার, প্রতি ঘন্টায় স্রোতের অনুকূলে 10 কিলোমিটার যায় 1 ঘন্টায়। স্রোতের অনুকূলে কেন বলছে, বিপরীত দিকে না, অনুকূলে। স্রোতের অনুকূলে 10 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তার মানে কি আমরা এর আগে বের করলাম 4 কিলোমিটার, 4 কিলোমিটার কেন দিকে, স্রোতের বেগ আমরা বের করছি, কি বের করছি, স্রোতের বেগ। এর আগে আমরা বের করছি কি, স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগ যোগ নৌকার প্রকৃত বেগ, তাহলে 10, এই 10 কিলোমিটার প্রতি ঘন্টায় যায় কোন দিকে, স্রোতের অনুকূলে। তাহলে স্রোতের অনুকূলে 10 কিলোমিটার যায় কয় ঘন্টায়, 1 ঘন্টায়। 1 কিলোমিটার স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যায় কত, 1 10, যখন 10 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যেতে বেশি সময় লাগবে না কম সময় লাগবে, কম সময় লাগবে, তাহলে একে আমরা 10 দিয়ে ভাগ দিব। তাহলে স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যায় কত, স্রোতের অনুকূলে 50 কিলোমিটার, আমাদের আছে কি অঙ্কে 50 কিলোমিটার যায়, 50 কিলোমিটার যায়, তাহলে কি 50 বেশি না কম, একের সাথে তো বেশি, তাহলে বেশি গেলে কী করতে হয়, গুণ করতে হয়, তাহলে 1 গুণ 50 আর নিচে 10, তাহলে 5 10 50, তাহলে বা 5 ঘন্টায় স্রোতের অনুকূলে যেতে সময় লাগে কত, 5 ঘন্টা। এটাই মূলত আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি এখানে উত্তর লিখলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, নৌকার কার্যকরী বেগ, তারপরে স্রোতের বেগ, নৌকার প্রকৃত গতিবেগ, এগুলো আমরা যদি আসে কোনো পরীক্ষায় আমরা এটা বের করতে পারবো, কোনো অঙ্কেও যদি পাই এটা আমরা বের করতে পারবো। সেই প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি আবারও আপনাদের কাছে তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরও ভিডিও আপলোড করার জন্য উৎসাহ দিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা অনুশীলন অঙ্ক, অনুশীলন 11 নম্বর অঙ্কটা করতে যাবো, অনুশীলন 11 নম্বর 2.3। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো অনুশীলন 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্ক হচ্ছে অনুশীলনী 2.3 হ্যাঁ, অনুপাত ও লাভ ক্ষতির অধ্যায়ের 11 নম্বর অঙ্ক, পৃষ্ঠা নম্বর 36, পৃষ্ঠা নম্বর কত 36। তাহলে 11 নম্বর অঙ্কটা দেখো, 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। কয়জন শ্রমিক, 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে, ঠিক কিনা। এখানে বলছে কি 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে, তাহলে 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন সময় লাগবে। এখানে চাইছে কি 20 বিঘা জমির, কয় বিঘা, 20 বিঘা, এখানে বলছে 8 বিঘা জমির 6 দিনে 5 জন শ্রমিক লাগে, তাহলে 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন সময় লাগবে। এটা ঐকিক নির্ভর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এটা হচ্ছে পুরো ঐকিক নির্ভর অঙ্ক। দেখো সবচেয়ে সোজা, আমরা সোজাভাবে অঙ্কটা আমি করে দেবো ইনশাল্লাহ। দেখো 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে, কয়জন শ্রমিক, 5 জন শ্রমিক, কয় দিনে, 6 দিনে, কয় বিঘা, 8 বিঘা। তাহলে যদি লিখি 5 জন শ্রমিক, আমাদের আছে কি দিন, কি আছে দিন, তাহলে আমাদের দিনটা সবসময় শেষে ফেলতে হবে। অঙ্কের ঐকিক নিয়মের অঙ্কের সোজা
সাতটা নিয়ম হচ্ছে আমাদের অঙ্ক করতে সময় অবশ্যই যেইটা চাবে আমাদের অঙ্কের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, যেটা চাবে সেইটা সবসময় আমাদের অঙ্ক করার সময় শেষে রাখতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আমরা কি করব দেখো 25 জন ফসল উঠাতে পারে, তাই না? তাহলে কিন্তু কয় দিনে 20 বিঘা, এখানে 8 বিঘা দেওয়া আছে, এখানে 20 বিঘা। আর জমির ফসল উঠাতে পারে কয়জন? 25 জন। কয় দিনে? 6 দিনে। আর কয়জন শ্রমিক? 5 জন শ্রমিক। সোজা অঙ্ক, তাই না এটা? তাহলে দেখো 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে কয় দিনে? 6 দিনে। ফসল উঠাতে পারে কয় দিনে? 6 দিনে। 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে 6 দিনে। অতএব 5 জন শ্রমিক 1 বিঘা জমির ফসল উঠাতে পারে কত? যদি 5 জন শ্রমিক 1 বিঘা 8 বিঘা করতে পারলো 6 দিনে, তাহলে 1 বিঘা বেশি দিন লাগবে কম দিন সময় লাগবে? 1 বিঘা 5 জন শ্রমিকই কিন্তু 5 জন শ্রমিক 8 বিঘা জমি ফসল উঠাতে পারে 6 দিনে, তাহলে 5 জন শ্রমিক এর 1 বিঘা জমি ফসল উঠাতে পারে কয় দিনে? তাহলে অবশ্যই ভাগ হবে, তাই না? 5 জন শ্রমিক তাহলে কম দিন সময় লাগবে 1 বিঘা জমির। অতএব 1 জন শ্রমিক 1 বিঘা জমির ফসল উঠাতে পারে, 5 জনে যদি পারে 6 ভাগের 8 ভাগ, তাহলে 5 জন শ্রমিক 1 বিঘা জমির ফসল বেশি দিন লাগবে কম দিন সময় লাগবে? বেশি দিন সময় লাগবে। তাহলে 5 6 30, তাই না? তাহলে কত হলো? 1 বিঘা জমির কয় বিঘা আছে আমাদের অঙ্কে দেওয়া আছে? 20 বিঘা। 20 বিঘা জমির ফসল হতে পারে 6 গুণ 5 গুণ 20। অতএব 25 জন শ্রমিক 20 বিঘা জমির ফসল উঠাতে পারে, তাহলে কত হবে? 6 20 টাকা যাবে এখানে, কারণ অঙ্কে আছে 20 বিঘা। তাহলে 6 গুণ 5 গুণ এই 25 বা 20, আর এই 25 বিঘা তাহলে ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে 8 গুণ 25, তাহলে কাটাকাটি করো, কাটাকাটি ফাটাফাটি করে ক্যালকুলেশন করো। দেখো কি হচ্ছে? 5 5 25, 5 দিয়ে 20 গেলে 4 5 20, আর 20 দিয়ে 4 দিয়ে 8 গেলে 4 2 8, এই 2 দিয়ে 6 কাটলে 3 হলো 6। তাহলে কয় দিনে? 3 দিনে। আমাদের কত সময় আসলো? 3 দিনে। উত্তর কত? 3 দিনে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো অঙ্কটা। এবার আমি সামনের দিকে 11 নম্বর করলাম, 12 নম্বরটা অঙ্কটা করি। দেখো 12 নম্বরটা কি বলছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। আমরা সামনে আস্তে আস্তে সামনের দিকে আগাই। আমরা এই অঙ্কটা ঐকিক নিয়মের অঙ্কই করে দিলাম, কারণ এখানে অনুপাত ও সমানুপাত বললেও ঐকিক নিয়মে করলে আমাদের সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা 12 নম্বর অঙ্ক যাই। 12 নম্বর অঙ্কটা কী বলছে দেখি। 12 নম্বরটা বলছে স্বপন একটি কাজ, কে? স্বপন। স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে। কে করতে পারে? স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে। রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। তার মানে কি? রতনের শক্তি বেশি, ঠিক কিনা? রতনের শক্তি বেশি, তাই তো মনে হচ্ছে। একটি কাজ স্বপন করে হচ্ছে 24 দিনে, আর রতন করে ওই কাজই 16 দিনে। আচ্ছা, স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে করতে পারবে? এইবার চাইছে 16 আর 24 যোগ করি, যোগ করে 2 ভাগ করি, তাহলে তো অঙ্ক হয়ে যাবে। এটা তো স্বাভাবিক নাকি? তাহলে অঙ্ক যে বলছে কাজ, কাজ বলতে কি বলছে? এক ধরি সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ কাজ হচ্ছে কত? 1 অংশ। অতএব স্বপন 24 দিনে কাজটি করতে পারে 1 অংশ, আর স্বপন 1 দিনে করতে পারে, তাহলে 1 24। একইভাবে আবার রতন 16 দিনে কাজটি করে কাজটির 1 অংশ, রতন 1 দিনে করে কত? 1 16 অংশ। স্বপন ও রতন একত্রে 1 দিনে কাজটি করতে পারে। এবার কে বললাম যোগ করতে হবে, দুটা যোগ করে কী করতে হবে? ভাগ করতে হবে। কি দিয়া? 2 দিয়া, তাই না? তাহলে দেখি, তাহলে দেখো স্বপন ও রতন একত্রে 1 দিনে কাজটি করে, এটা যোগ করলাম, এই অংশ আর এই অংশ যোগ করলাম, করলে কত? 5 48 অংশ। ঠিক আছে, এইবারে এবার দেখো, অর্থাৎ স্বপন ও রতন 5 48 অংশ কাজ করে কয় দিনে? 1 দিনে। অতএব স্বপন ও রতন 1 অংশ কাজ করে। কেমন করছে? অঙ্কে কি বলছে? স্বপন ও রতন 1 অংশ কাজ করে কত দিনে? কত দিনে? 1 দিনে। 1 অংশ কাজ করে কত? 1 গুণ 48 ভাগ 5। এর কাটাকাটি করো, ক্যালকুলেশন করো, করলে কি হয়? 48 ভাগ 5, তাহলে কি 9 পূর্ণ 3-এর 5, তাহলে কি 5 9 35 3 48, এই 9 পূর্ণ 3-এর 5 দিন। এইটাই মূলত আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে শামীম একটি কাজ 24 দিনে করতে পারে, শাহিন উক্ত কাজ 16 দিনে করতে পারে। শামীম ও শাহিন একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে?
আমি ওই অঙ্কই স্বপন ও রতন দিয়ে করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একই অঙ্ক পাঠ্য বইতে হচ্ছে, তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে 12 নম্বর অঙ্কের সমস্যার সমাধান করে দেওয়া আছে। লেখা আছে শামীম একটি কাজ 24 দিনে করতে পারে, শাহিন উক্ত কাজ 15 দিনে করতে পারে। শামীম ও শাহিন কাজ একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে। ওই একই অঙ্ক আমি করে দিছি স্বপন ও রতন দিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই আমি শেষ করছি। আগামী দিনে আমি আবার 13, 14, 15, 16, 17 এই 4টা অঙ্ক নিয়ে 5টা অঙ্ক নিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে তোমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবা। আর যারা লাইভ শেয়ার করোনি, লাইভ শেয়ার করে আমাকে উৎসাহ দিবা। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ সহায় হোক।